পলিটিক্স প্লাস ভাইরাল নিয়ে আলোচনা করছি। বিরতিতে যাবার আগে যে কথা বলে গেছিলাম যে ভাইরালের পলিটিক্যাল ব্যবহার, আজকে নিশ্চয়ই দর্শক আপনারা ভুলে যাননি নাসিরনগর হামলার 1 বছর পূর্তি এবং গত বছর এই দিনে একটি ঘটনা, সেটিকে ফেসবুকে ডেলিবারেটলি ভাইরাল করা হয়েছিল সেরকম একটি অভিযোগ এখনো পর্যন্ত রয়েছে এবং ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে শত শত বাড়িঘর হামলা ভাঙচুর হয়েছে। তো আমরা বলছি যে ভাইরালের পলিটিক্যাল ব্যবহার এবং এর বাইরে কিছু যেটা অটো ভাইরাল, যেটা সামাজিকভাবেই সামাজিক সচেতনতার কারণেই কিছু জিনিস এমনিতেই ভাইরাল হয়ে যায়। যেমন করে আমরা জানি যে বঙ্গবন্ধুর যে ছবি এঁকেছিলেন একটি ছোট্ট বাচ্চা এবং সেই ইউএনও তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল সেটি অটো ভাইরাল। নানানভাবেই এটি ব্যবহৃত হয় সেই ভাইরালের বিষয়টি। আমরা পলিটিক্যাল ব্যবহার, ভাইরাল পলিটিক্স, ভাইরাল আতঙ্ক, ভাইরাল চাপ, এইসব বিষয় নিয়ে থাকবো এই পর্বে, পলিটিক্স প্লাস পর্বে। আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন আছেন সামাজিক গণমাধ্যম কর্মী আরিফ জেবতিক, ইউটিউবার সালমান মুক্তাদির, অনলাইন মার্কেটিং এক্সপার্ট নাফিউর রহমান এবং কার্টুনিস্ট মোর্শেদ মিশু। ভাইরাল ভীতি নিয়ে একটু যদি আরিফ জেবতিক বলেন, এবং এই ভীতির মূল যারা নাকি শিকার তারা তো বেশিরভাগই নারীরা, নয় কি? হ্যাঁ, বিষয়টা হচ্ছে দুটো বিষয়, পলিটিক্যাল জায়গা এবং নারী। যদি আমরা নারী পলিটিক্যাল বিষয় অবশ্যই, কিন্তু পলিটিক্যাল কারণে আপনি একটু আগে যে কথাটা বলছিলেন আমি ওইখানে একটু আগে যেতে চাই, যে পলিটিক্যাল কারণে এবং রাজনৈতিক দূরভিসন্ধির কারণে বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টিতে ইন্টারনেটের ব্যাপক ব্যবহার হচ্ছে গত কয়েক বছর ধরে। এটার মূল শক্তিটা প্রথমে বুঝতে পারে, কিন্তু ইন্টারনেটের মূল শক্তিটা প্রথমে বুঝতে পারে আমি বলবো জামাত শিবির চক্র। 2006-07 সালে আমরা যখন ব্লগে আসি তখন বাংলা ব্লগকে তারা একচ্ছত্র আধিপত্য ছিল এবং সেই আধিপত্যটা তারা জানতো, যেহেতু মূল স্রোতধারার মেইন স্ট্রিম মিডিয়াগুলো আসলে রাজাকারদের নিউজ এত গুরুত্ব দিয়ে ছাপে না, তারা ওই জায়গাগুলো তাদের লেখালেখিগুলো ওইখানে নিয়ে গেছিল। তারই ধারাবাহিকতা এখন পর্যন্ত বাঁশের কেল্লা, এই দেশে অনেকগুলো বড় বড় এই কি বলা যায় আক্রমণ, বড় বড় সন্ত্রাসী ঘটনার মদতদাতা, পৃষ্ঠপোষক, এবং তারা সেভাবে প্রচার করে যায়। তো এই জায়গাটা জামাত শিবির প্রথমে গুরুত্ব ধরতে পারে। এর বাইরে গিয়ে দেখা গেছে সাধারণ মানুষ, আমরা যারা কোনো দলীয় কর্মী নয়, আমরাই তখন সচেতনভাবে বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটাকে জনপ্রিয় করার ক্ষেত্রে বা এই আওয়াজগুলো তোলার ক্ষেত্রে অনেক বেশি কাজ অনলাইনে করেছেন একেবারে সাধারণ মানুষ। এটা এমন না যে জামাত শিবিরের বিপরীত কোনো রাজনৈতিক শক্তি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে করেছে, কিন্তু জামাত শিবির তাদের নিজেদের শক্তি এবং নিজেদের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দলীয় সিদ্ধান্তে তারা তাদের কর্মী ভাড়া করে এই কাজগুলো করেছিল। এটা হচ্ছে একটা দিক, রাজনৈতিক দিক। তার মানে ভাইরালটা পলিটিক্যাল ইউজ এবং এই সোশ্যাল মিডিয়া পলিটিক্যালি ইউজ হচ্ছে। এবং সেটা আসলে নাসিরনগরের ঘটনা বলছেন, এই নাসিরনগরের ঘটনাটা তো আসলে ইচ্ছাকৃতভাবে তৈরি, এবং সেটা তৈরি করা বা সাইদির ফাঁসি রায়ের পরে যে তাণ্ডবটা সারা দেশে, এইখানে ওই যে ফেসবুকে এই ছবিগুলো ফটোশপ করে দেওয়া, যে চাঁদে সাইদির চেহারা দেখা যাচ্ছে, এই যে দ্রুততার মাধ্যমে করে ফেলা, এবং এই কাহিনীগুলো কিন্তু খুব সচেতন ভাবে পলিটিক্যালি করা। তারপরে এখনই যেটা হয়, আপনি দেখবেন যে হয়তো কোনো জায়গায় আগুনে পুড়ে 150 লোক মারা গিয়েছিল, সেই ছবিটা এনেও তো শাপলা চত্বরে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে, এইসব কথাবার্তা বলেও তো ভাইরাল করা হয়েছে এবং সেগুলো ভাইরাল হয়েছে। তো রাজনৈতিক দূরভিসন্ধির কারণে ছবি বিকৃত করা, অন্য ছবিকে এই ছবি বলে ব্যবহার করা, অন্যের কণ্ঠকে এই কণ্ঠ বলে চালিয়ে দেওয়া, এই প্রক্রিয়াগুলো আছে। কিন্তু এটা হচ্ছে রাজনৈতিক একটা দিক। আর নর্মাল যে জায়গাটা হচ্ছে নারীদের উপরে নির্যাতনের ক্ষেত্রে অনলাইন একটা বড় কারণ হয়ে গেছে। অনেকের ব্যক্তিগত ছবি, অনেকের খুব সাধারণ ছবি, এই ছবিগুলোকে নিয়ে কিছু নোংরা পেজে দেখা যায় যে নোংরামি করা হয় এবং সেটা ওইখান থেকে ভাইরাল হয়, এবং তখন দেখা যায় ওই মেয়েটা বা ওই নারী হয়তো এক ধরনের বড় ধরনের সমস্যা পড়ে যান তার সামাজিক জীবনে। আরিফ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখন কিন্তু সিনেমার ডায়লগ ওরকম, যে কাউকে হুমকি দিতে হলে ওরকম ডায়লগ আমরা বাংলা সিনেমায় দেখেছি, যে ওর ছবি তোলো, ওর খারাপ ছবি তোলো এবং তারপর ভাইরাল করে দাও। মানে এইটা এখন সিনেমার ডায়লগ। হ্যাঁ, এইটা সিনেমার ডায়লগ, কারণ সিনেমা তো সমাজ বাস্তবতার বাইরে থেকে নিচ্ছে না, কারণ বাস্তবতা তো তাই হচ্ছে। একটা প্রেম ভেঙে গেলে ক্লাস 9-এর বাচ্চা ক্লাস 8-এর মেয়ের ছবি হয়তো আরেকটা ছবির সাথে জোড়া লাগিয়ে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। এই ঘটনাগুলো তো অহরহ ঘটছে। মানে সব যে ব্যক্তিগত ছবি সবগুলাই যে ব্যক্তিগত আসল ছবি তা কিন্তু না, এর একটা বড় অংশই বিকৃত ছবি, এবং সেই বিকৃত ছবিগুলো দিয়ে ওই মেয়েকে সামাজিকভাবে ওইখানে নিগৃহীত করা, অনেক আত্মহত্যার ঘটনা বা অনেক মেয়ের লেখাপড়া ছেড়ে দেওয়ার ঘটনা কিন্তু খুব অহরহ ঘটে
যাচ্ছে এখানে। সো অনলাইনকে ওই জায়গাটা ব্যবহার করার একটা প্রবণতা অসুস্থ মানুষদের মধ্যে আছে। এবং দুঃখের বিষয়টা হচ্ছে কি আমাদের দেশে শিক্ষা এবং এই সচেতনতা তৈরি হওয়ার আগেই অনলাইনটা আসলে অনলাইন ইটসেলফ ভাইরাল হয়ে গেছে, যেহেতু মোবাইলে ইন্টারনেটটা খুব সহজলভ্য হয়ে যাওয়ার কারণে। এবং এইটার শুভ ব্যবহার যতটুকু হচ্ছে অশুভ ব্যবহার তার চেয়ে কম হচ্ছে না, এটাই আশঙ্কার বিষয়। এবং এটা ঠিক হতে আমার মনে হয় আরো কিছুদিন সময় লাগবে। আমি একটু নাফিউর রহমানের কাছে একটু আসতে চাই যে বুস্টিং আমরা জানি যে অনেক এগুলা স্বীকৃত এবং অনেক সময় আপনার আমার কাছে ওরকম রিকোয়েস্ট আসে যে আপনি আপনার এই পোস্টটা আপনি আরো $2 বুস্ট করতে পারবেন। তো এরকম ফেক নিউজ বা ভাইরাল করার জন্য নিশ্চয়ই এই যে পলিটিক্যাল ইউজ আমরা বলি যে এই ভাইরালের পলিটিক্যাল ইউজ, এবং সেখানে তো নিশ্চয়ই একটি মানে জানাশোনা দল, টেকনোলজিটা জানে, এই সোশ্যাল মিডিয়াটা জানে, এই ভার্চুয়াল মিডিয়াতে খুব বেশি দক্ষতা আছে, সেরকম একটি জানাশোনা দলেরও তো নিশ্চয়ই এরকম একটা মার্কেটিং, আপনার যেরকম একটি ভালো একটা প্ল্যাটফর্ম আছে, তো এরকম পলিটিক্যাল ইউজ করারও কোনো প্ল্যাটফর্ম নিশ্চয়ই আছে আপনাদের জানাশোনার মধ্যে, আপনি জানেন কিনা? আসলে এখানে আমি যদি বলি যে এরকম কোনো একটা জিনিস যেটা বাজে জিনিস, যেটাকে আমি পলিটিক্যালি বা বিভিন্নভাবে ইউজ করে ভাইরাল করতে চাচ্ছি, তো ইন দ্যাট কেস আমাদের কিন্তু আসলে কন্টেন্টটাই মূল বিষয় থাকবে। সো ওটা আমি বলবো না যেটা ডিজিটাল মার্কেটিংয়ে কাউকে এক্সপার্ট হতে হবে। আমি যদি সিম্পলি মানুষের ইমোশনটা বুঝি, যে মানুষ কোনটা দেখলে অনেক বেশি রাগান্বিত হয়ে যেতে পারে বা অনেক বেশি ইমোশনাল হয়ে যাবে, এটা বুঝে যদি আমি একটা কন্টেন্ট তৈরি করি এবং সেটাকে যদি জাস্ট কিছু জায়গায় আমি শেয়ার করে দিলাম, কিছু গ্রুপে শেয়ার করে দিলাম, ধরেন কিছু ফেক প্রোফাইল তৈরি করে আমি সেটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করা শুরু করলাম, তখন কিন্তু অটোমেটিক্যালি অন্য মানুষরা ওটাকে শেয়ার করা শুরু করবে, কারণ অবভিয়াসলি আমি ইমোশন বুঝে কন্টেন্টটা তৈরি করেছি। সো এটা হতে পারে। সো আমি বলবো না যে খুব বেশি টেকনিক্যাল নলেজের প্রয়োজন আছে এরকম কন্টেন্ট তৈরি করতে। সিম্পলি সাইকোলজি বুঝে বা ধরে নেই যে সামান্য ব্যবসা বুঝে যে সেও কিন্তু অনেক সময় মানুষের ইমোশন নিয়ে কাজ করতে পারে, যে কাস্টমার কোনটা পছন্দ করবে সেই ইমোশন নিয়ে কিন্তু ভাবে। সুতরাং সিম্পল মার্কেটিং নলেজ দিয়েও আসলে এটা পসিবল। মানে এটা হলো আপনার ভাষায় বা আপনারা সিম্পল মার্কেটিং পলিসি বা মার্কেটিং নলেজ দিয়ে এটাকে আপ করেন, কিন্তু পলিটিক্যাল ইউজ এটাকে আরো মাল্টিপ্লাই করে আরো হেট স্পিচ, আরো নেগেটিভ প্রচারণা, সেটার জন্য আচ্ছা আরিফ জেপ্তিক বোধহয় কথা বলবেন। হ্যাঁ, আমি নিজে এটার একটা ভিকটিম, তো এই জন্য আমি এই জায়গাটা একটু ঢুকতে চাচ্ছি। যেটা হচ্ছে 2013 সালের পরে 2013 সালের মে মাসের বা ওই সময় যখন হেফাজতের আন্দোলনটা খুব বাড়লো, আমার একটা ছবি দিয়ে সম্পূর্ণ ভুয়া একটি ব্লগ তৈরি করে ভুয়া স্ক্রিনশট দিয়ে এটা বাঁশের কেল্লারা প্রচার করা শুরু করলো, এবং আমাকে কিভাবে কুপিয়ে মারা হবে, মানে বিভিন্নভাবে মারা হবে, হাত পা কেটে সমুদ্রে ফেলে দেওয়া হবে। এইটা 1 লক্ষের উপরে শেয়ার হয়েছে। আচ্ছা, শেয়ারই হয়েছে 1 লক্ষের উপরে, এবং আপনি কমেন্ট আমি জানি না কতটুকু, এবং এটা বোধহয় লাখ 1.5 লাখ কমেন্ট তো হয়েছে, এবং সবাই আমাকে হত্যা করতে খুবই উদ্গ্রীব। কিন্তু ওই লেখাটা বা ওই ছবিটা ওই ব্লগটা আমার না। কিন্তু মনে করেন এটা হচ্ছে কি আমাকে সামাজিকভাবে বা পলিটিক্যালি নিগৃহীত করার ব্যাপারটা নাই, মানে আছে, তার চেয়ে বড় কথা হচ্ছে আমার সরাসরি আমার জীবনকে, আমার পরিবারের জীবনকে দেখা যাচ্ছে যে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে, এবং এটা রাজনীতিতে যারা সক্রিয় তাদের ক্ষেত্রে আরো অনেক বেশি হয়, হওয়ার সুযোগ আছে। সুতরাং এই জায়গাটা কিন্তু খুবই চিন্তার একটা বিষয়। তার মানে একটা যে রাজনৈতিক ইউজ এবং সেটার সঙ্গে একটা ভীতির একটা কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, কারণ আমার 1 লক্ষ শেয়ার হওয়া মানে হচ্ছে মিনিমাম 20 লক্ষ লোক আমাকে ওইভাবে দেখেছেন। 20 লক্ষ লোকের মধ্যে 18 লক্ষ লোক ওইখানে কমেন্ট করেছেন ওই আগ্রহ থেকেই তো, যে তারা এটা বিশ্বাস করেন এবং তারা আমাকে মেরে ফেলতে চান। কিভাবে সে বিভৎস বর্ণনা, সেটাতে আমি যাচ্ছি না। সুতরাং দেখা যাচ্ছে যে কোনো মানুষকে বিপদে ফেলে দিতে হলে আপনার যদি ভালো ফ্যান বেজ এবং আপনি ট্রিকি ওয়েতে এটাকে ভাইরাল করতে পারেন, এটা বিপজ্জনক হয়। একেবারে রসরাজ বলে যে লোকটাকে শেষ পর্যন্ত আমরা হেনস্থা করলাম, সেই লোক কিন্তু ফেসবুক কি ওই জিনিসটাই জানে না। বা এই নাসিরনগরের ঘটনা বা এরকম তো অনেকগুলো ঘটনা, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদেরকে বিপাকে ফেলার জন্য গত 2-3 বছর ধরে এই রাজনীতিটা তো হতে দেখেছি আমরা। তার মানে কি এটা আমরা কি ডেলিবারেটলি করতে দিচ্ছি, নাকি আমাদের আসলে তৈরি হওয়ার আগে সোশ্যাল মিডিয়াটা অনেক বেশি ভাইরাল হয়ে গেছে, সে কারণে এগুলোর শিকার হচ্ছি আমরা? গোটা বিষয়টা হচ্ছে এক ধরনের সামাজিক সচেতনতার অভাব, এবং
এই জায়গাটা হ্যাঁ আমরা প্রস্তুত ওইভাবে নাই হয়তো আমি যদি বলি, কিন্তু সেই প্রস্তুত কবে হব, তারপরে ইন্টারনেট দিব, এভাবে হয় না তো। জিনিসটা ইন্টারনেটে প্রচার হচ্ছে এবং ধীরে ধীরে এই জায়গাগুলো বোধহয় তার মানে একটা আমরা সময় যে গিয়ে ঠিক হতে পারে। সচেতনতার অভাব, প্রস্তুত কবে হব এইটুকু বলে বলে কি আর পার পাওয়া যাবে? যা হওয়ার তো না, না, সেটা যাবে না। হয়ে বরঞ্চ যাচ্ছে। আপনি আমরা যারা অভিজিৎ বলেন আর অনলাইনে আছি, জি যত আমাদেরকে বড় বড় বারবার ওই যে এটা নিয়ে কথা ব্লগারদের বলতে হবে। হত্যা, এগুলা এগুলা তো এই সব ভাইরাল এবং তাদেরকে মোটিভেট করে আমরা সচেতনতার অভাব ইত্যাদি নানান কিছু বলে আমরা একদিকে সরিয়ে রাখছি, কিন্তু বড় ধরনের বিপত্তি তো ঘটেই যাচ্ছে। তাহলে আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে? আমরা কোথাও থেকে অ্যাকশনটা নিতে পারছি না, তাই তো? নাকি প্রস্তুতি ছাড়া না, না, আমরা এটার সাথে আসলে প্রস্তুতির ব্যাপার না। যদি এমনও হতো, মানে আপনি যদি দেখেন যে ব্লগার হত্যার আগে কিন্তু কবি শামসুর রহমানের উপরে যখন হামলা হয়েছে তখন তো অনলাইন ছিল না, বা যদি আমরা বলি একেবারে হুমায়ুন আজাদ স্যারের উপরে যখন হুমায়ুন হামলা, আজাদ, তখনও যে খুব ভাইরাল অবস্থা ছিল, অনলাইনের অ্যাক্সেস এত বেশি ছিল না আজকে থেকে কয়েক বছর আগে। সুতরাং ওই চক্রগুলো ওইভাবে থাকবে, কিন্তু রাজনৈতিকভাবে মানুষকে বিপাকে ফেলার জন্য বা সামাজিকভাবে হেয় করার জন্য বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, এবং এইটা সামলানোর জন্য আমি বলবো যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে তাদের তো আরো অনেক বড় বড় কাজ আছে। এত ইদানিং হচ্ছে, যেটা আমরা বলবো জঙ্গি আক্রমণের পরে এখন সরকারি ওই বাহিনীগুলোর এক ধরনের সক্ষমতা তৈরি হয়েছে বলে আমি টের পাই, কিন্তু ওইটা প্রথমে ছিল না। কিন্তু এটা সবসময় অনলাইন একইভাবে চলবে, একই সাথে এই প্রস্তুতিগুলো থাকতে হবে, সচেতনতাগুলো থাকতে হবে। আমি এখানে একটা কথা বলতে চাই। আজকে সকালে আমাকে ইনবক্সে একজন ভদ্রলোক একটা ওই ভাইরাল মেসেজ দিয়েছেন, তুমি ইহা আরো 20 জনকে জানায় দাও টাইপের। যে ভদ্রলোক দিয়েছেন তিনি নিজে পিএইচডি করা, একটা বিদেশি সংস্থায় বিদেশে দীর্ঘদিন চাকরি করেছেন, কিন্তু তিনি একটা লিস্ট দিয়েছেন সরকারি কোন কোন কর্মকর্তা অমুসলিম, এই এতগুলো অমুসলিম কর্মকর্তা টপ এই জায়গায় বসে আছে কেন। এখন আপনি এটাকে কি বলবেন? শিক্ষার ব্যবস্থা বা ওইটা যদি বলি, আমি ওনাকে বললাম আপনি নিজে বিদেশে ইহুদি নাসারাদের দেশে চাকরি করে আসতে পারলেন এতদিনে যে মুসলিম, আপনার সমস্যা হলো না, এখন আরেকটা দেশে গিয়ে। আর আমার দেশের লোক সে কোন ধর্মের বা না ধর্মের সেটা তো বড় কথা না, তার যোগ্যতা সে কোথায় গিয়েছে সেটার পিছনে আপনি ভাইরাল হয়ে লেগে গেলেন, আপনি একটা পিএইচডি হোল্ডার লোক। এটা কি কোনো কথা হতে পারে? সুতরাং দেখা যাচ্ছে ওই মানসিকতার যে সাম্প্রদায়িকতার বিষয়টা আছে বা রাজনৈতিকভাবে টুইস্ট হওয়ার জন্য যে প্রস্তুতি আছে, এটা অনেক লোকের আছে। এটাকে আপনি কিভাবে ডিল করবেন? মানে এটা তো এমন না যে শিক্ষার হারের সাথে ব্যাপার, এটা হচ্ছে সচেতনতার সাথে ব্যাপার, এবং সেই জায়গাটা আমরা পিছিয়ে আছি। বাট আমার মনে হয় আমরা যদি সব জায়গা থেকে যার যার জায়গা থেকে কথাগুলো বলতে থাকি বারবার, হয়তো ধীরে ধীরে অবস্থার পরিবর্তন ঘটবে। আমি এবার আশরাফুল আলম খোকনের কাছে জানতে চাই, এই পর্বে নিশ্চয়ই একজন রাজনৈতিক কর্মীর পরিচয়ে নিশ্চয়ই কথা বলবেন। আশরাফুল আলম খোকন, কোন বিষয়টা জানতে চাচ্ছেন? এই প্রস্তুতির ব্যাপার, রাজনৈতিকভাবে এই ভাইরাল এই বিষয়টি ব্যবহার করা, আমরা সাম্প্রদায়িকতা বলি আর হেট স্পিচ বলি এবং এই ভোটের রাজনীতির কথাই বলি, এই বিষয়গুলো ব্যবহৃত হচ্ছে দেদার্স, এবং প্রস্তুতির বিষয়টি যেটা আরিফ জেপ্তিক একটু ইঙ্গিত দিলেন, সেখানে আমরা কি তৈরি আছি কিনা? আমরা সারাক্ষণ খালি ওই জায়গায় যাব যে আমরা সচেতনতার অভাব, সমাজ আসলে তৈরি নয়, এগুলো বলে পার পেয়ে যাবো না, নাকি? দিদি একটা কথা বলি কি, এই জায়গায় জি। সামাজিক মানে সোশ্যাল মিডিয়ার একটা কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুইটা দিকই রয়েছে। এখন আপনি এটা কোনভাবে ইউজ করবেন সেটা হচ্ছে ডিপেন্ড করে কিন্তু মানসিকতার উপর। তো এটার অপব্যবহার কিন্তু অনেকে করে, Exactly. মানে ভালো ব্যবহারে কিন্তু অনেকে করে। আপনি যেমন ধরেন এই যে যেটা বলেছেন নাসিরনগরের ঘটনা কিংবা রামুর ঘটনা, ওটা কিন্তু ভাইরাল ছিল না, ওটা জাস্ট খালি ওই যে যে ওরা ইউজ করেছে এই সামাজিক গণমাধ্যমের যে অপব্যবহারটা সেটা ওখানে করেছে, ওরা স্থানীয়ভাবে না, করেছে। আমরা ভাইরাল শব্দটা যেটাকে বলি ছড়িয়ে দেওয়া, এবং সেই ছড়িয়ে- ছড়িয়ে না, দেওয়াটা ওটা তো খুব মানে সহজ। ছড়িয়ে হতে ভাইরাল মানে হচ্ছে জি। মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড অর অল ওভার দ্য কান্ট্রি। কিন্তু যেটা হচ্ছে যেটা বলেছেন যে ডেলিবারেট, এটা ডেলিবারেট এবং যাদেরকে জানাতে হবে কাইন্ড অফ ভাইরাল ছিল পুরো বাংলাদেশে, বাকিগুলো কিন্তু লোকালি ছিল। এবার সামাজিক গণমাধ্যমের অপব্যবহার। আর আমাদের ধরেন এখন কিন্তু যেটা জাবদিক ভাই বলেছেন, এখন কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার আপনার অনেকটা কন্ট্রোলে এসছে। আপনি যেমন ধরেন আপনার এখন কিন্তু অনেক লিঙ্ক কিংবা ধরেন অনেক পেজ কিংবা অনেক অ্যাকাউন্ট বাইরে থেকে অপারেট করা হয়, বাংলাদেশ থেকে অপারেট করা হয় না, বাইরে থেকে অপারেট করা হয়, সেটা কিন্তু লিঙ্কটা বন্ধ করে দেওয়া যায়। তো জানেন যত বন্ধ করার যত পথ আছে, এটা আবার রিওপেন করে কিন্তু অনেক পথ আছে। আপনার ধরেন এটা আবার রিডাইরেক্ট করে কিন্তু আবার ইনডাইরেক্ট করে আবার এটা আবার বাংলাদেশে ওপেন করে দেয়, আমাদের এই কন্টেন্টে ওপেন করে দেয়। যেমন ইউটিউবের যেটা আছে, ইউটিউবের কিন্তু এখনও বাংলাদেশের মানে আমাদের গভর্নমেন্ট এখন কিন্তু বন্ধ করতে পারে না, বিকজ অফ ইউটিউবের সঙ্গে সেই চুক্তিগুলো হয় নাই, যেটা ফেসবুকের সঙ্গে হয়েছে কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার সঙ্গে হয়েছে, ইউটিউবের সঙ্গে সেটা এখনো হয় নাই। ইউটিউব আপনার বন্ধ করতে গেলে, আপনার ইউটিউবে অনেক কিছু ভাইরাল হয়, ইউটিউব বন্ধ করতে গেলে পুরো ইউটিউব সিস্টেমই বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। মানে এখনো পর্যন্ত আপনি ইন্ডিভিজুয়ালি যে একটা জিনিস আমার সমাজের ক্ষতি করছে কিংবা আমার রাষ্ট্রের ক্ষতি করছে কিংবা সোসাইটির ক্ষতি করছে, যে আমি এটা বন্ধ করে দেবো, সেটা আপনি এখন পারবেন না, সেটা করা সম্ভব না। এখন ধরেন এই যে মানে আপনার এছাড়া অন্যান্য যে পেজগুলো যেটা লোকালি হয়,
দেশে, সেইগুলো কিন্তু ইজিলি ট্র্যাক করা যায় এখন, ইজিলি ট্র্যাক করা যায়, এবং ট্র্যাক করে করে কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক কিছুই কিন্তু বের হয়ে আসছে, এবং এটা কিন্তু মিডিয়াতে আসছে, সব জায়গায় আসছে। আর আমরা ধরেন বিষয়টা হচ্ছে কি, আমাদের যে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আপনার ধরেন এই এই আপনার অনেক সংবাদ কিংবা অনেক কিছু, অনেক জিনিসগুলো আমরা বাইরে প্রচার করছি, কিংবা ধরেন আমরা এই যে পলিটিক্যাল কন্টেন্ট, যেমন ধরেন আপনি পলিটিক্যাল কন্টেন্ট সবগুলো কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয় না। আপনার কোন কন্টেন্টগুলো হয়, যে একটু আগে একজন ভাই আলাপ করছিলেন যে সেই কন্টেন্টগুলোই হয় যেই কন্টেন্টগুলোর সাথে আমার স্ট্রাকচারের সঙ্গে মিশে, মানে স্ট্রাকচারের সঙ্গে মিলে যায়, যে এই কন্টেন্টটা ভাইরাল হবে। আবার অনেক ভালো কন্টেন্ট দেখবেন আপনি দেখবেন যে আমাদের ধরেন মাননীয় প্রধানমন্ত্রী কিংবা ধরেন বিরোধী দলীয় নেত্রী কিংবা বিএনপি চেয়ারপারসন, ওনারা অনেক কথা বলেন, এগুলো কিন্তু স্প্রেড খুব একটা বেশি হয় না। আবার খুব তৃতীয় সারির একটা নেতা দেখবেন যে কিংবা একটা মফস্বলের একজন নেতা কিংবা ধরেন একজন কর্মী, সে একটা জায়গায় একটা বক্তব্য দিয়েছে, সুন্দর বক্তব্য দিয়েছে, গঠনমূলক কথা বলেছে, এটা ভাইরাল হয়েছে। কেন হয়েছে? বিকজ অফ ওই যে রুট লেভেলের একজন কর্মী, তার কাছে মানুষ এটা প্রত্যাশা করে নাই, মানে এটা প্রত্যাশা করেছিল আরো উপরের লেভেলে কোনো লোকের কাছে, কিংবা ধরেন আপনার একজন, তার মানে আসলে পজিটিভলি আউট অফ দ্য বক্স, মানে হ্যাঁ সেটাও কিন্তু ভাইরাল হচ্ছে। এরকম কিন্তু অনেক আপনি কন্টেন্ট ফেসবুকে গেলে কিংবা ধরেন ইনস্টাগ্রামে বলেন, আপনার টুইটারে বলেন, তাহলে অনেক কিন্তু পাবেন, আপনার কন্টেন্টগুলো পাবেন, যেই কন্টেন্টগুলো কিন্তু ভাইরাল হচ্ছে। এখন ধরেন আমি আপনার একটা কথা বলি, সোশ্যাল মিডিয়া কিন্তু আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদেরকে অনেকটা রিয়েক্টিভ করে দিচ্ছে, অস্থির করে দিচ্ছে। এটার একটা এক্সাম্পল আপনাকে বলি আমি, যদি যেমন একজন বাবুল আক্তার যে পুলিশ কর্মকর্তা ছিলেন, ওনার যখন ওয়াইফ মারা গেল, আপনার পুরো সোশ্যাল মিডিয়া কিন্তু কাঁদতে কাঁদতে শেষ। মানে বাবুল আক্তারের কান্না দেখে মানে সবাই কাঁদতে কাঁদতে শেষ, মানে যে খুবই সহানুভূতিশীল হয়েছিল ওনার প্রতি। এরপরে যখন কয়েকদিন পরে যখন খবর পাওয়া গেল যে উনার ওয়াইফ মার্ডারের সঙ্গে উনি জড়িত, এরকম একটা খবর আসছে, তখন এটা প্রুফ না, তখনও প্রমাণিত হয় নাই, সবাই ওনাকে গালিগালাজ শুরু করলো একসাথে। আমার বিষয়টা হচ্ছে কি জানেন, আমি যেন বলতে চাচ্ছি যে এই যে রিয়েক্টিভ অস্থিরতা, আপনি কাঁদতেই আপনাকে বলেছে কি, কালকেই আবার তাকে হ্যাঁ কাঁদতেই বলেছে কি আপনাকে, আবার এখনই আপনাকে ওকে গালি দিতে বলেছে কি। আপনি যে কোনো জিনিস এই সোশ্যাল মিডিয়া যে রিয়েক্টিভ করে দিচ্ছে, এটা কিন্তু আমাদের খুবই বাজে দিক আমাদের সোসাইটির জন্য। সো আমাদের বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কারণে আপনি ইজিলি তথ্য পেয়ে যাচ্ছেন। যে ধরেন একটা ঘটনা এখন যুক্তরাষ্ট্রের একটা জায়গায় ঘটেছে, আমাদের কি আমাদের ঢাকায় অনেক ঘটনা পরের দিন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারতাম, এখন আমরা ইনস্ট্যান্ট ফেসবুক লাইভ কিংবা অমুক লাইভটা ইজিলি জেনে যাচ্ছি। সো এই যে বিচার বিবেচনা না করে, চিন্তা ভাবনা না করে, কিংবা ধরেন এটার আসলে পজিটিভ দিক কি, নেগেটিভ দিক কি, কিংবা এটার ইম্প্যাক্ট কতটুকু আছে, এই জিনিসগুলো চিন্তা ভাবনা না করে আমি কিন্তু গালি দিয়ে দিচ্ছি। তার মানে এই সোশ্যাল মিডিয়াটা বা এখানে অবাধ ফ্রিডম বা এখানে আমাদের আসলে কোনো নিয়ন্ত্রণে, আমরা ওয়ার্ল্ড সিটিজেন হিসেবে এটা ব্যবহার করছি বলেই কিছু কিছু কি মানে বাংলাদেশে মানে গুড প্র্যাকটিসের জি সোশ্যাল মিডিয়া কি আপনাকে আপনার জাজ বানিয়ে দিচ্ছে, যে আপনাকে আপনার জাজ বানিয়ে দিচ্ছে, আপনার মধ্যে চাপিয়ে দিচ্ছে না আপনাকে। আমি যেমন একটা পত্রিকা ধরেন, আপনি যখন নিউজটা করেন, আপনার নিউজের একটা অ্যাঙ্গেল থাকে, কিংবা একটা পত্রিকা নিউজের একটা অ্যাঙ্গেল থাকে, যে আমি এই অ্যাঙ্গেলে সংবাদটি পরিবেশন করব, থাকে দায়িত্বশীলতা থাকে, একজন এডিটর থাকেন এবং এটার জন্য জবাবদিহিতা থাকে, যে আমি এতটুকু করে প্রচার করব, এতটুকু প্রচার করব না। কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু আপনাকে পুরোটুকু দিয়ে দিচ্ছে, কোনো সেন্সরড না। সো এই জায়গায় কিন্তু আপনাকে মানে আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি কিংবা সমাজে যারা বাস করি, ওদেরকে আরো বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে। এটা আমরা দায়িত্বশীল, আমরা আসলে টেলিভিশনে বলতে পারি, কিন্তু দায়িত্বশীল সেখানে গোটা বিশ্বেই দায়িত্বশীল হওয়ার অল্প সময় হয়ে যাবে সেটা আশা করাও কিন্তু। আমার প্রশ্নটা এখানে যে আমরা সেটার খেসারত কিভাবে দিচ্ছি, এই সোসাইটিতে দিচ্ছি, পলিটিক্যালি সামাজিকভাবে অনেকভাবে দিচ্ছি। অনেক মেয়ের অনেক হ্যারাসমেন্টের কারণ হচ্ছে, অনেকে সুইসাইডের কারণ এসব হচ্ছে, এবং পাশাপাশি শুধু সুইসাইডের কারণ যে সোশ্যাল মিডিয়ার কারণ হচ্ছে তা কিন্তু না। আপনার অনেক কিছুর মাধ্যমে কিন্তু আপনি হ্যারাসমেন্ট কিন্তু অনেক ভাবে হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে তা কিন্তু না। অনেক না আমি ঠিক একটি কারণ হিসেবে বলেছি, মানে একটা কারণ। সো আমার মনে হয় কি জানেন, এটা আপনার যখন মিসইউজ গুলো হবে, এবং এই যে আজকে আপনি একটা প্রোগ্রাম করেছেন, কেন করেছেন? বিকজ অফ এটা কিছু মিসইউজ আছে, এবং দর্শকরা দেখবে, জানবে, এবং একটা পর্যায়ে কিন্তু এই যে মানে সচেতনতা সেটা তৈরি হবে, এবং এটার মাধ্যমে কিন্তু আমি বিশ্বাস করি যে এটার ভালো যে দিকটা আছে, যে উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া তৈরি করা হয়েছে, সেই দিকটা কিন্তু ফিরে আসবে। সেটা একটা টাইম, আমরা একটা সুন্দর একটা টাইম লাইনের একটা ব্যাপার, যে অমুক সময় বা আরো 5 বছর পরে হয়তো আমরা আরো অনেক রেসপন্সিবল হব বাই দিস টাইম। এর মধ্যে আসলে কিন্তু সোশ্যাল মিডিয়া তো আপনাকে অনেক ডেভেলপ করে দিচ্ছে, পলিটিক্স অবশ্যই ডেভেলপ করছে, এখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য পলিটিক্স
যেমন ধরেন আমি ধরেন যেখানে কাজ করি, আমি ছোট্ট একটা কথা বলি আপনাকে, যেমন আমি আর যেখানে কাজ করি, আমার যদি এখন ধরেন একটা নিউজ কিংবা আমি একটা কন্টেন্ট প্রচার করতে চাই, আমি জানি যে পত্রিকাগুলো করবে না, এটা পজিটিভ কিংবা নেগেটিভ যাই হোক না কেন মিডিয়াগুলো করবে না। এখন ধরেন বাংলাদেশে পত্রিকা প্রিন্ট হয় কয়টা মেইন স্ট্রিমের, 20 লাখ 25 লাখ সব মিলিয়ে, কিংবা ধরেন টিভিগুলোর ভিউয়ার্স কতগুলো। এখন আমি যদি সোশ্যাল মিডিয়াতে এটা দেই, আমি যদি এটা বুস্ট আপ করি এই কন্টেন্টটা, হ্যাঁ আমি বুস্ট আপ করলে কিন্তু আমি যদি কিছু ডলার খরচ করি, আমি কিন্তু এটার 25 লাখ 30 লাখ 1 কোটি ভিউয়ার্স পেয়ে যাচ্ছি, রিডার্স পেয়ে যাচ্ছি। সো আমার তো উদ্দেশ্য হচ্ছে রিচ করা পাবলিককে, আমি কিন্তু রিচ করে যাচ্ছি এবং সে কিন্তু এটা পড়ছে। আপনার পত্রিকা প্রিন্ট হলে যে বাসায় গেলে যে ওই যে অনেকগুলো হাজারটা কন্টেন্টের মধ্যে এই কন্টেন্টটা পড়বে তার কিন্তু গ্যারান্টি নেই, কিন্তু আমার এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এটার ফিডব্যাকও আসছে সাথে সাথে যে আমার এটা 1 লাখ ভিউয়ার্স কিংবা 1 লাখ রিডার্স এটা সিন করেছে কিংবা পড়েছে এবং কিংবা শেয়ার করেছে, আমি কিন্তু আমার হিসাবটা পুরো দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু অনেক পজিটিভ দিকও আছে। এখন এটা আপনি আমি এটা নেগেটিভ খাতে ইউজ করতে পারি যদি আমার মেন্টালিটি নেগেটিভ হয়। কর্মী হিসেবে আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম, এবং পলিটিক্যালিও আপনারা এটার বেনিফিটটা নিতে, মানে আপনি সব সোশ্যাল বেনিফিটের কথা বলছেন যে আমরা কিন্তু ভালো দিকে পলিটিক্যালি বেনিফিট, আমি তো বেনিফিটের কথা আপনাকে বললাম, এখানে কোনো সেটব্যাক, আমরা নাসিরনগরের সেটব্যাক দেখলাম, আমরা রামুর ঘটনা দেখলাম, আরো অনেক এরকম নানান জায়গায় নানা রকমের সাম্প্রদায়িক উস্কানি, সাইদির চাঁদের ছবির কিন্তু নিশ্চয়ই ভুলে যায়নি ইত্যাদি। এগুলার বিপরীতে যেটুকু ভালো হয় সেটা কিন্তু পাল্লাটা কিন্তু খারাপের দিকে বেশি থাকে। সেই জায়গায় আমরা আমাদের রাজনীতি কতখানি সচেতন, একটা বিরতি হয় না তা কিন্তু না, বাট খারাপটা চোখে পড়ে বেশি। আমি একটা বিরতি নিয়ে আসছি। আশরাফুল আলম খোকন, আপনি আবারও কথা বলবেন, এই বিষয় নিয়ে কথা বলবেন, একটা ছোট্ট বিরতি। ভাইরাল আমাদের আজকের আয়োজনের শিরোনাম পলিটিক্স প্লাসে আছি, একেবারে শেষ ভাগে। বিরতিতে যাবার আগে কথা বলছিলেন আশরাফুল আলম খোকন, আমরা এটা রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে বা হচ্ছে কিনা এবং সেটার আমরা খেসারত কতখানি দিব সেটার জন্য আমরা তৈরি আছি কিনা, সেরকমই একটি প্রশ্ন ছিল খোকনের কাছে। ব্যবহৃত হলে খেসারত কেন দিতে হবে? যেমন ধরেন আপনি যদি, কারণ সবকিছু তো নেগেটিভ হয় না, নেগেটিভ কন্টেন্ট যেগুলো হয় এগুলো কিন্তু সংখ্যায় কিন্তু 10% 20% হয়, কিন্তু আপনি পজিটিভ কিন্তু হয়। কিন্তু এই যে বললাম পজিটিভটা ভাইরাল হয় না, সেটা যে আপনার চোখেও পড়ে না, আমার চোখেও পড়ে না। আপনি যদি দেখেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো, কিংবা অনেক মন্ত্রী এমপিরা ওনাদের কাজগুলো, কিংবা ধরনের অনেক ডিপার্টমেন্ট আপনার সরকারি যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে তাদের কাজগুলো, এবং ইভেন কি আপনার যে চ্যানেল, আপনাদের ভালো ভালো কাজগুলো আপনারা কিন্তু মিডিয়ার মাধ্যমে কিন্তু বাইরে প্রচার করছেন। ইট ইজ মার্কেটিং, এটা পলিটিক্যাল একটা মার্কেটিং। আপনার যেমন আপনার কন্টেন্ট, যে ওনারা আমরা একটু আগে আলাপ করেছি কর্পোরেট মার্কেটিং, যে এটা মার্কেটিং। সো এটা সবকিছু নেগেটিভ ইম্প্যাক্ট হবে তা কিন্তু না, বাট এই সবকিছুর বাইরে এই পজিটিভ এত কিছুর বাইরে কিন্তু জায়গাটা বললাম যে রাজনীতিবিদরা এখন আমরা অনেক কিছু বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছি, টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলছি, টেকনোলজির ভালো দিকটা আমরা নিচ্ছি, খারাপ দিকটার ব্যাপারে কতখানি ভয়াবহ হতে পারে, হয়ে উঠতে পারে। যে একটি নাসিরনগর বা রামুর ঘটনা আমরা দেখলাম, আমার মনে হয় যে পরবর্তী সামনের নির্বাচন এই জায়গায় আপনারা আবার অনেক খারাপ বিষয়ের প্রতিকার কিন্তু আপনার, যে আমি একটু শুরু থেকে বলেছিলাম, অনেক খারাপ বিষয়ের প্রতিকার কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পেয়েছি, মানুষের চোখের সামনে উঠে আসছে। যেমন একটা বাচ্চাকে নির্যাতন করা হয়েছে গাছের উপর বেঁধে, এটা কোনো মিডিয়া আসেনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে মোবাইলে একটা সিটিজেন জার্নালিজম যেটা বলেছেন। সো খারাপ বিষয়গুলোর প্রতিকারও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার আমার সবার সামনে আসছে। রাজনৈতিকভাবে যে ব্যবহৃত হবার যে ভাইরালের রাজনৈতিক আপনি বলেন যে হ্যাঁ জঙ্গিবাদ, যেটা আরিফ জগদী বলেছিলেন যে জামাত শিবির কিংবা জঙ্গিবাদ, যে ভয়ঙ্কর দিক হচ্ছে কোনটা, যে জঙ্গিবাদ কিংবা জঙ্গিরা কিংবা আপনি ধরেন আইএসএস যারা করছে, ওরা যে এই ব্যবহারগুলো, যে এটা আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সবার জন্য খুব ক্ষতিকর। আমাদের এই দৃষ্টি, মানে এই জায়গাটাতে বেসিক্যালি দৃষ্টি দিতে হবে। এখন আপনি ধরেন আমি আপনার বিরুদ্ধে প্রচার করলাম, একটা অপপ্রচার করলাম, কিংবা আপনি আমার বিরুদ্ধে করলেন, এটা খুব বেশি রাষ্ট্রের জন্য খুব বেশি ক্ষতিকর না, এটা ব্যক্তি মনীষার প্রতি। আমি বলছি যে রাজনীতির এই ভাইরালের ব্যাপারটি রাজনীতিরও ক্ষতি করতে পারে, এবং সেটার জন্য আসলে তৈরি আছি কিনা। ইতোমধ্যে যেসব ক্ষতি হয়েছে সেগুলোকে যদি আমরা ক্ষতি মনে না করি, নাসিরনগরের ঘটনাকে
অবশ্যই ক্ষতি ক্ষতি যদি মনে না করি, সেগুলো রামও যদি অবশ্যই মনে না শোনেন, করি, ক্ষতি হবে না তা না, ক্ষতি তো হচ্ছে। আপনার আমি বলছি রেশিওটা অনেক কম কিন্তু আপনার সেই আচ্ছা। তুলনায়, বাট আপনার আমার চোখে পড়ে কিন্তু ওই যে ক্ষতির দিকগুলোই কিন্তু পড়ে, বাট প্রফিট যেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক অনেক আচ্ছা, শিক্ষিত হচ্ছে, আমরা একটু অনেক প্রফিট, তথ্য জানছে, ইনফরমেশন জানছে, আমরা তো প্রফিটের এটার কথা একটা শুনি। পজিটিভ দিক রয়েছে কিন্তু। ডলার খরচের কথাটি বলছিলেন আশরাফুল আলম খোকন। জি। আমি একটু সালমান মুক্তাদির এবং নাফিউর রহমান দুজনের কাছে জানতে চাই। সালমান, ডলার খরচের কথা বলেছি, ডলার কামাইয়ের কথা একটু শুনি, হ্যাঁ, কিরকম ওরা আমরা কামাই ডলার করে। কামাই করেছি আমরা। ডলার বাংলাদেশে আসার পর থেকে অ্যাকচুয়ালি আমাদের রেশিওটা একটু কমে গিয়েছে বিকজ অফ নাম্বার ওয়ান, বাহিরে যখন ভিডিওতে আমাদের ভিউজ বেশি হতো, ওটার সুবিধা হচ্ছে যে ওদের সিপিএম যেটা আমাদের থেকে অনেক বেশি। সো একটা $5 রেভিনিউ থেকে বাংলাদেশে মাত্র 4 সেন্ট বা 5 সেন্টের রেভিনিউ আকাশ পাতাল ডিফারেন্স ক্রিয়েট করে, কারণ উই আর টকিং অ্যাবাউট মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ভিউজ। এন্ড ওখান থেকে এমন না যে প্রত্যেকটা ভিউই কিন্তু কাউন্ট হচ্ছে, নাল ভিউজও থাকে যেগুলোতে আসলে কোনো রেভিনিউই আসছে না। তো বাংলাদেশে যেগুলোর ভিউ বেশি হয় ওগুলা থেকে এক ধরনের কামাই আসে, আবার যেসব ভিডিও বাহিরেও মোটামুটি ভাইরাল যাচ্ছে সেগুলো থেকে একটু ডিফারেন্ট টাইপের ভিউজ আসে, সেটা হচ্ছে অ্যানালিটিক্স খুললে দেখতে পাওয়া যায়। মেজর শেয়ার অফ রেভিনিউ যেটা আমরা পাই সেটা হচ্ছে ফ্রম দ্য স্পন্সর্স, অর্থাৎ আমাদের বিভিন্ন ব্র্যান্ড যারা এন্ডোর্স করে আচ্ছা, বা আমাদের স্পন্সর যারা থাকে তাদের থেকে হচ্ছে একটা হিউজ নাম্বার অফ চাঙ্ক আমরা পাই, রাদার দেন আমাদের অ্যাডসেন্স যেটা হচ্ছে ইউটিউবের নিজস্ব কি বলবো মানি মেকিং প্ল্যাটফর্ম আর কি, ওখান থেকে। সালমান দা ব্রাউন ফিশ এন্ড সালমান দা পুঁটি মাছ, মানে একটার মধ্যে প্রায় 5 লক্ষ, একটাই 2 লক্ষ, মানে এই এরকম নামের মধ্যেই কি কোনো টাকা মানে ক্যাশ কামাইয়ের কোনো মানে হিন্ট আছে কিনা, যে পুঁটি মাছ হলে একটু কম কম হবে, ব্রাউন ফিশ হলে আর একটু বেশি বেশি হবে? ব্রাউন ফিশ আমার মেইন চ্যানেল এন্ড পুঁটি মাছটা হচ্ছে আমার সাইড চ্যানেল টাইপ আর কি, ওটা হচ্ছে আচ্ছা। জাস্ট আচ্ছা, অল্টারনেটিভ। তার মানে এটার মধ্যে সাইড বিজনেস আছে, কম টাকা। কম টাকার সাইড বিজনেস আছে। নাফি, আমি একটু জানতে চাই যে ডলার কামাই এবং খরচের ব্যাপারটি অনেক সময় আসে যে আপনার এই পোস্টটি আপনি $5 বুস্ট করতে পারেন, সেই বুস্টের বিপরীতে তো নিশ্চয়ই কোনো একটা লে পার্সন অথবা একজন সাধারণ ফেসবুক সেলিব্রিটি, সে তো ওখান থেকে কোনো তেমন কোনো উল্লেখযোগ্য ইনকাম হবে না, তাই তো? না, ডিরেক্ট ফেসবুক থেকে, আসলে ফেসবুকের কথা যেহেতু আমরা বলছি, ডিরেক্ট ফেসবুক থেকে সেভাবে কোনো ইনকাম হবে না। ইউটিউব কি হবে? ইউটিউব থেকেও কি হয়? মানে আপনারা তরুণরা কিরকম আয় করেন সেরকম, সেটার কোনো স্ট্যাটিস্টিক্স হিসাব কিছু আছে? আমরা তো লাভের হিসাব করছি। আশরাফুল আলম খোকন বলছেন যে ওকে, রিস্ক যেমন আছে, রাজনীতিতেও রিস্ক আছে, সবকিছুতেই রিস্ক আছে, কিন্তু লাভটা অনেকখানি হয় আমরা যদি টাকার অঙ্কে, ডলারের অঙ্কের লাভ হিসেব করি। আমি এক্সাক্ট টোটাল সামটা হয়তো বলতে পারবো না এই মুহূর্তে, কিন্তু আমাদের দেশে প্রচুর ইয়াং জেনারেশনের প্রচুর মেম্বার আছেন যারা কিন্তু ইউটিউবে রেগুলার আর্ন করছে, এবং তাদের অ্যামাউন্টটাও যথেষ্ট হাই। আমি যদি জাস্ট কম্পেয়ার করি যে 30 এইজের নিচে একটা পার্সন কীরকম আর্ন করতে পারে জব থেকে বা বিভিন্ন প্রফেশন থেকে, সেটার হিসেবে হয়তো 3 টাইমস 4 টাইমস হায়ার তারা আর্ন করছে ইউটিউব থেকে। সেটারও রেশিও খুব একটা বেশি নয়, মানে আমরা যদি ধরেন 7 কোটি যদি ইউজার বলি, তাহলে কয়জন আসলে এই পরিমাণ আর্ন করছে, সেটাও একটা কথা। মানে আমাদের যোগ বিয়োগের অঙ্কে কিন্তু আমরা একটু মাইনাসে আছি। মিশু, শেষ মন্তব্য কি বলবেন ভাইরাল নিয়ে? শেষ, আমি ছোট মানুষ বলে বোধহয় আমাদেরকে পলিটিক্সের ব্যাপারটা জিজ্ঞেস করেন নাই। হ্যাঁ, বাট আমি আমার আপনি পলিটিক্স বলতে পারেন অবশ্যই। পয়েন্ট অফ ভিউটা একটু বলতে চাই। আমার কাছে বিষয়টা হচ্ছে পলিটিক্স সোশ্যালি যখন কেউ ইউজ করতেছে, আমার কাছে বরং এটা পজিটিভ মনে হয়। পজিটিভ ইনে হচ্ছে যখন একজন পলিটিশিয়ান সোশ্যাল মিডিয়াতে কিছু একটা বক্তব্য দেন, তখন ইনস্ট্যান্টলি আমরা কিন্তু জানতেছি উনি একটা প্রতিশ্রুতি করতেছেন। আমরা যদি তাকাই হচ্ছে ধরেন মেয়র ইলেকশনের সময় আমরা কিন্তু আমাদের মেয়রদেরকে অনেক স্মার্ট মনে করি, অ্যাটলিস্ট আমি মনে করি, কারণ ওনারা আমাদের জেনারেশনের ব্যাপার স্যাপারগুলোর সাথে মিশে একটা পলিটিক্যাল ক্যাম্পেইন চালাইছেন, এবং আমরা বিষয়টা খুবই ভালোভাবে জিনিসটা আমাদের কাছে লাগছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর স্মার্টলি ওনারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ওনাদের প্রতিশ্রুতিগুলো দিয়েছেন। সো আমরা কিন্তু জানি যে ওনারা কি বলতেছেন। যখন ওনার একটা পেজ থেকে, একটা ভেরিফাইড পেজ থেকে বা ওনার নাম সহ যখন একটা কথা যখন সোশ্যালি আসতেছে এবং সেটা ভাইরাল হচ্ছে বা ছড়াচ্ছে, সেটা যেভাবেই হোক, সেটা বুস্ট করেই হোক বা ন্যাচারালি হোক, আমরা কিন্তু অ্যাটলিস্ট জানতেছি যে একটা রেকর্ড আছে যে উনি একটা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন ফেসবুকে, যেটা হয়তো বা
অনেক বেশি মানুষ দেখতে পারতেছে, যেটা হয়তো বা রাস্তায় বা অন্য কোনো ভাবে বা ভাষণে সেটা দিলে হয়তো বা এত মানুষ জানতো না। সো আমরা তার উপর কিন্তু দায়বদ্ধতার জায়গাটা অনেক বেড়ে গেছে। মানে এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ যদি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে চিন্তা করি। আর যদি আমরা সোশ্যালি চিন্তা করি, আমাদের বস হাসান হাবিব একটা কথা প্রায়ই বলেন যে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল কোন একটা দেশে, যে একটা গ্রুপ বাঞ্চ অফ পিপলের কাছে বলা হলো যে তোমরা কিছু খারাপ কাজ করো, যেমন কাউকে বললো যে মার্ডার করো, কাউকে বললো হচ্ছে গিয়ে যে রেপ করো, কাউকে বলা হচ্ছে যে চুরি করো, ডাকাতি করো। তারা কেউই করলো না। দেন তাদের হাতে একটা করে মুখোশ ধরায় দেওয়া হলো, যে মুখোশটা পরলে তোমাদেরকে কেউ দেখবে না, এটা দিয়ে হচ্ছে গিয়ে এবার যেহেতু কেউ দেখতেছে না তো তোমরা যা মন চাই করো। তখন দেখা গেল যে সবাই, যেহেতু কেউ দেখতেছে না, সবাই সবারটা যে কাজগুলো খারাপ কাজগুলো সেটা করার জন্য সেটা করতে বলা হচ্ছে, মানে তারা সেটা করছে। তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াটা, মানে বসের কথা অনুযায়ী সোশ্যাল মিডিয়াটা হচ্ছে কাইন্ড অফ লাইক এ মাস্ক, একটা মুখোশের মতন হয়ে দাঁড়াইছে আর কি। যে আপনি কিন্তু যে কোনো, আপনি কোন মুখোশটা পরবেন এটা কিন্তু আপনার উপর। আপনি চাইলেই কিন্তু, যেহেতু আপনি কিন্তু হাইড করতে পারছেন নিজেকে অনেকভাবে, একটা সোশ্যালি সামনাসামনি যখন মানে আমি যখন আপনার সঙ্গে সামনাসামনি কথা বলবো, সেটা কিন্তু হচ্ছে গিয়ে যে আমি আমার নিজের আপনার সঙ্গে বুঝে কথা বলতেছি। বাট সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকের সঙ্গে যখন কথা হচ্ছে তার থেকে তাকে বুঝে 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 নিজেকে হাইড করে অনেক তথ্য আদায় করা থেকে শুরু করে সবকিছুই কিন্তু করা যাচ্ছে। হ্যাঁ, সেইটা এখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপর কিন্তু দায়বদ্ধতা থাকে যে আমি জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করব। এখন এই সময়ে এসে কিন্তু অনেক সময় দেখা যায় যে মানে এই যে ভাইরালত্বের কারণে, ভাইরাল মানেই হচ্ছে গিয়ে যেহেতু অনেক মানুষের কাছে পরিচিত বা ফেসটা পৌঁছানোর একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে, কম বয়সী অনেকেই, মানে আমাদের মতন বয়সী বা আমাদের চেয়ে কম বয়সী অনেকে হচ্ছে কাজ করার ব্যাপারে সিরিয়াস হওয়ার থেকে বেশি ফেমাস হওয়ার ব্যাপারে সিরিয়াস হয়ে যাচ্ছে। ভাইরালের প্রথম মানে গানের প্রথম লাইনই তো যে খুব সহজে ফেমাস হওয়ার জন্যই বোধহয় এই ভাইরাল। অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা এইসব বিষয় নিয়ে আরো অনেক আলোচনা করব। আরিফ, যে মনে হয় কিছু বলার নাই, আমি শেষ করতে চাই আজকের অনুষ্ঠান, তবে একটা ভাইরাল করার একটা অনুরোধ জানিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসের একটু অংশ পড়ছি। আজ উৎপলের জন্মদিন। উৎপল দাস, তিনি একজন সাংবাদিক, পূর্ব পশ্চিম বিডি নামের একটি অনলাইন, এবং প্রায় 20 দিন ধরে তিনি নিখোঁজ। তিনি কি গুম হয়েছেন নাকি কোথায় গেছেন সেই ব্যাপারে উৎপলের বাবা বারবার করে পুলিশের সঙ্গে কথা বলেছেন। গত কয়েকদিন ধরে উৎপলের বাবার ফোন আসছে। আসলে আমরা দেখি যে বিভিন্ন সময় অনেকে গুম হওয়ার খবর আসে, অনেকে এর ধরনের বিপদে পড়ে। প্রভাবশালীদের অনেককেই আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সাহায্য করতে পারে, খুঁজে আনতে পারে। তাহলে উৎপল দাসের বেলায় কেন এরকম, মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ঠিক পদ্ধতিটি অবলম্বন করেছেন, নাকি একজন সাধারণ নাগরিক হিসেবে উৎপলের আসলে এই সাহায্যটুকু পাওয়ারও কোনো অধিকার নাই, বা উৎপলের বাবার অধিকার নেই? সেরকম একটি ফেসবুক স্ট্যাটাস থেকেই শুধু একটি লাইন পড়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। আমরা কত কিছু নিয়ে ব্যস্ত হই, কত কিছু ভাইরাল করি। রাষ্ট্রের একজন নাগরিক, একজন সংবাদকর্মীর মায়ের কান্নাটাকে ভাইরাল করতে পারি না? জলজন্ত একটা মানুষকে উদ্ধারের দাবিটাকে ভাইরাল করতে কি পারি না? আমার সহকর্মী সেজুল হোসেনের লেখা এই আবেদনটি এবং ভাইরাল করার আবেদনটি থাকলো আপনাদের কাছে। আমরা আজকের উৎপল দাসের জন্মদিনে চাই তার মায়ের কান্নাটি অন্তত ভাইরাল হোক, এবং ভাইরাল হওয়ার কারণে অন্তত আমরা উৎপলকে ফিরে পাই। ভালো থাকবেন সবাই।